বিশিষ্ট জামাত ইসলাম, মসজিদ তোমার বাবার না। তুমি মসজিদের মধ্যে বসে রাজনৈতিক আলাপ আলোচনার, রাজনৈতিক ডিসিশন, কোনো সভা মিটিং মিছিল কোনো কিছু করা, এগুলো তুমি করতে পারো না। এটা হচ্ছে পাবলিক প্রপার্টিকে মিসইউজ করা হয়। আর তোমরা যে ধরনের উল্টাপাল্টা ধর্মীয় বিশ্লেষণ মানুষকে দিয়ে থাকো, সেইটাকে যদি আমরা ভুলে গিয়ে যদি সঠিক ধর্মকে নিয়ে চিন্তা করে ধর্মীয়ভাবে কথা বলি, তুমি কোনো উপাসনালয়ের মধ্যে বসে যদি রাজনৈতিক আলাপ আলোচনা করো বা সম্পত্তি নিয়ে আলাপ আলোচনা করো বা সিদ্ধান্ত গ্রহণ করো বা নির্বাচনের প্রচারণা চালাও, তার মানে হচ্ছে তুমি ধর্মকে অবমাননা করছো। ধর্মীয় যে চর্চা, সেই চর্চাতে তুমি ব্যাঘাত ঘটাচ্ছ। এটা হচ্ছে অ্যাবসোলুটলি ধর্ম অবমাননা করা হয়, যেটা জামাত ইসলাম প্রতিনিয়ত করছে, অ্যাবসোলুট ভাবে করছে। কিন্তু অন্যকে হচ্ছে বলে যে অন্য মানুষ হচ্ছে ধর্ম অবমাননা করে, কিন্তু তারা হচ্ছে মসজিদের মধ্যে, মসজিদের চেয়ার টেবিল ব্যবহার করে, মসজিদের মাইক ব্যবহার করে, মসজিদের মধ্যে বসে তারা হচ্ছে রাজনৈতিক সভা মিছিল মিটিং যা কিছু আছে তাদের সমস্ত কিছুই তারা এখানে করে। তারা হচ্ছে প্রথমত হচ্ছে জাকাতের নাম করে গুন্ডামি করে বিদেশ থেকে টাকা এনে সেটা তো তারা খাই, গরিবের টাকা তো মেরে খাই, গরিবের হক তো তারা নষ্ট করে। এখন হচ্ছে ধর্মীয় উপাসনালয়ের মধ্যে বসে ধর্মীয় যে আমরা যে চর্চাটা করি, নামাজ রোজা যা কিছু করি অ্যাজ এ মুসলিম, সেই জায়গাতে আমরা যে ধর্মটা পালন করি সেই জায়গাতে সেই চর্চাতে তারা হচ্ছে ব্যাঘাত ঘটাচ্ছে। এটা হচ্ছে অ্যাবসলিউটলি ধর্ম অবমাননা করা। এটা হচ্ছে আইন বিরোধী। তুমি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো রকমের পাবলিক প্রপার্টির মধ্যে, মানে ধর্মীয় উপাসনালয়ের মধ্যে তুমি কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারো না। এটা একটা বেআইনি। এটাকে বলা হয় পাবলিক প্রপার্টি মিসইউজ, যেটা আইনকে লঙ্ঘন করে, আইনের বিধানকে লঙ্ঘন করে। ধর্মীয় যে আমরা যে প্র্যাকটিস করি, ধর্মীয় যে আমাদের যা কিছু আছে সে সমস্ত কিছুকে বাধাগ্রস্ত করে। সেটাকে হচ্ছে তোমরা যেটা বলো অবমাননা। আবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমেছে। বিশেষ করে ইরান এবং আমেরিকার যে শান্তি চুক্তি, এই শান্তি চুক্তির দৃশ্যমান হওয়ার পরে প্রথম দফায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছিল এবং গতকালকে দ্বিতীয় দফায় আবারও জ্বালানি তেলের মূল্য কমেছে। এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ঘটে বা বেড়ে যায়, তখন বাংলাদেশে তড়িৎ গতিতে কালক্ষেপণ না করেই আমরা দেখি জ্বালানি তেলের মূল্য হুড় হুড় করে বাড়িয়ে দেওয়া হয়। আবার একই সাথে আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের মূল্য কমানো হয় বা কমে যায়, তখন কিন্তু বাংলাদেশে তড়িৎ গতিতে আর জ্বালানি তেলের মূল্য কমানো হয় না। তখন আমাদের সিন্ডিকেট যে ব্যবসায়িক মহল, এই ব্যবসায়িক মহলের বক্তব্য হলো যে আমরা বেশি দামে তেল কিনেছি, সুতরাং এই বেশি দামে ক্রয় করা তেলটা যতক্ষণ না পর্যন্ত শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমরা জ্বালানি তেলের দাম কমাতে পারছি না, আমরা দুঃখিত। এটা হচ্ছে আমাদের এই দেশের এই ব্যবসায়িক সিন্ডিকেটের একটা কমন বক্তব্য। এই বক্তব্য কিন্তু তারা ওই আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ঘটে তখন কিন্তু তারা দেয় না। তখন কিন্তু তারা বলে না যে আমরা যেহেতু কম মূল্যে আগে তেল কিনে স্টক করেছি, এই স্টককৃত তেলটি আমরা কম মূল্যে বিক্রয় করি আগে, এটা বলে না। বলে কখন? যখন বাড়ানোর প্রশ্নটি আসে। আর এর বেড়াজালি হচ্ছে বাংলাদেশের ব্যবসায়িক সিন্ডিকেট ঘুরপাক খাচ্ছে, আর জাতাকলে পিষ্ট হচ্ছে এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষ। আমরা জানি না এর পরিত্রাণ কোথায়। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন নিবেদন যে আপনি দয়া করে অনুগ্রহ করে আপনার এই সিন্ডিকেটকে থামান, এই সিন্ডিকেটের কবল থেকে দেশটাকে রক্ষা করেন, দেশটাকে বাঁচান, জ্বালানি তেলের মূল্যটা একটু কমান। যেহেতু আন্তর্জাতিক বাজারে 2 দফায় জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে, বাংলাদেশেও আপনারা গ্যাস, ডিজেল, পেট্রোল, অক্টেনের দাম কমান, মানুষকে একটু স্বস্তি থাকতে দেন। এটা আমরা অনুরোধ জানাচ্ছি জনগণের পক্ষ থেকে। জানোয়ারগুলো হিতাহিত জ্ঞান হারায় ফেলে, যাদের জন্ম 1981 সালে, আবার বলে যে 1971 সালে তাদের বাবা নাকি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। তো বাস্তবে এই শহীদ মুক্তিযুদ্ধ, এই শহীদের বিষয়ে কাদের উদ্দিন শিশির ভাই একটা লেখা লিখছে যে কিভাবে তার বাবা 1971 সালে শহীদ হয়েও 1981 সালে সন্তান জন্ম দিয়েছে। বাস্তবে ওই ওই রাজাকার শাবক, যে তার বাপের নাম হলো শহীদ, বুঝতে পেরেছেন? এবং মুক্তিযুদ্ধের সময়ের শহীদ, এজন্য মুক্তিযোদ্ধা শহীদ, বুঝছেন? শহীদ, তার বাবার নাম শহীদ, এবং সেই অনুযায়ী সে বলে ফেলছে যে তার বাবা 1971 সালে শহীদ হয়েছে। তো এগুলো আর কি। তো ভালো থাকবেন। আজকে উচিত ছিল
উচিত ছিল সংসদে বিএনপির পক্ষ থেকে বলা উচিত ছিল যে তুমি যে বিএনপির এতজন রাজাকার বললা, সংখ্যাগুলো বলো, নামগুলো তো 2-4টা বলো, ঠিক আছে, এটা বলা উচিত ছিল, জিজ্ঞেস করা উচিত ছিল। এবং এই যে বললাম না যে 36,000 জামাতের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছিল মুক্তিযুদ্ধের পরে, হ্যাঁ, তাহলে 33 জন কিভাবে হয়? এগুলো আসলে নির্লজ্জ। এবং কি বলবো, তাহলে একটা গল্প শোনাই ছোট করে। আলবদর যে টিমটা ছিল, আলবদরের আলবদরের এটিএম আজহার, যিনি রংপুর মিঠাপুকুরের এমপি, ঠিক আছে, ওরা বলতেছে না যে 33 জন রাজাকার। এই আলবদর এটিএম আজহারের টিমেই প্রায় মানে 500-র অধিক রাজাকার ছিল, আলবদর ছিল 500-র অধিক, যারা এখানে প্রায় 1500-র উপরে মানুষ হত্যা করেছিল। 1500-র উপরে মানুষ পাক বাহিনীর সহযোগিতা নিয়ে হত্যা করেছিল। এক রাজাকারের কথা বলতেছি। এইভাবে মুজাহিদ মুজাহিদ তার টিমে অন্তত 1000 মানুষ ছিল, যারা যারা হাজার হাজার বুদ্ধিজীবীকে হত্যা করেছে। যে গণকবরগুলো, এটা তো মুজাহিদের কাজ, রাজাকার। তো এই মিথ্যা তথ্যগুলো তুলে ধরে মানুষকে হজম করা এবং বারবার এরা বলতে থাকে এগুলো। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে মনে হয় ছিলেন না, আমি পুরোটা দেখার সুযোগ পাইনি, যে কারণে ওই সময় কথাগুলো বলছেন। কিন্তু যারা ছিলেন তাদের উদ্দেশ্যে বলি, একদিন সালাউদ্দিন আহমেদ ভাই বলছেন যে মুক্তিযুদ্ধ ইস্যুতে জাতিকে আর ভাগ করতে চায় না। তো সালাউদ্দিন আহমেদ ভাই হয়তো সম্প্রীতির জন্য, তারপর রাজনীতিতে সৌন্দর্যের জন্য এই কথাটা বলেছিলেন। কিন্তু আজকে তো বড় ভাই আপনি দেখলেন যে এই রাজাকারের বাচ্চারা কিভাবে আপনাদেরকে রাজাকার বলতেছে। দেখেন, আওয়ামী লীগকে রাজাকার বলতেছে। জামাত আসলে কি চায়? জামাত এমন একটা ইতর এবং অভদ্রের দল, যারা যারা নিজেরা রাজাকার, কিন্তু এমন একটা ভাইব তৈরি করতে চায় যে ওরাই ছিল মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধারা ছিল দালাল এবং রাজাকার। এরকম একটা ভাইব তৈরি করতে চায়, যার পর্যায়ক্রমিক প্রক্রিয়া হলো জামাতে আমির বলতেছে তার সে হলো শহীদ, সে হলো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তা আবার নামে নায়েব আমির বলতেছে সে হলো শিশু মুক্তিযোদ্ধা। আবার হলো সাতক্ষীরার এক রাজাকার বলতেছে সে কিন্তু ওই সময় আওয়ামী লীগ এমপি সহযোগিতায় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছিল, সে এখন মুক্তিযোদ্ধা হয়ে গেছে, সেও মুক্তিযোদ্ধা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু ওর বিপক্ষে কিন্তু সাক্ষী দিয়েছে সেক্টর কমান্ডাররা যে সে কিন্তু রাজাকার ছিল, রাজাকার হয়ে গেছে মুক্তিযোদ্ধা। চিন্তা করতে পারেন কি পর্যায়ে, যেখানে যেখানে প্রকৃত মুক্তিযোদ্ধারা ডকুমেন্টস পায়নি, সেখানে এই রাজাকাররা সিস্টেমে এরকম, কেউ শিশু মুক্তিযোদ্ধা, কেউ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আর একটা হলো শহীদ মুক্তিযোদ্ধা, ঠিক আছে, রংপুরের নীলফামারী 4 আসনে। তো এই আর কি বিষয়, এটা আমাদের দুঃখ। দেশের প্রোগ্রেস হচ্ছে, সেই প্রোগ্রেসের সাথে সাথে জামাতও আগায় যাচ্ছে। জামাত রাজাকার থেকে ধীরে ধীরে মানে মুক্তিযুদ্ধে রূপান্তরিত হচ্ছে। কি করব, দুঃখ বিষয়, আর কিছু করার নাই। ভালো থাকবেন সবাই। ছোট্ট একটা ব্রডকাস্ট করেছি। আসসালামু আলাইকুম।